আঁখি পল্লব, এই নিয়েই আমাদের আঁখি পল্লব। ইনি হচ্ছেন আঁখি। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, পুরো সংসারটাই ওর কাঁধে। আর ইনি হলেন পল্লব বাবু। সারাক্ষণ বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকেন, সংসারের ব্যাপারে কোনো মাথা ব্যথাই তার নেই। ইনি হলেন বনলতা সেন। গল্প উপন্যাস লেখাটাকে মানে পুরোপুরি ভাবে প্রফেশন বানিয়ে ফেলেছেন। আর ইনি হলেন আমাদের হর্ষবাবু। প্রকাশনী ব্যবসাটাকে খুব ভালো করে রপ্ত করে নিয়েছেন। ওনার আবার আর একটা ভালো গুণও আছে, মহিলাদের প্রতি একটা বড় ভালো লাগার দুর্বলতা। আর আর ও হলো আমাদের এই খুরশিদ। ভাল্লুকের নাচ দেখিয়ে ওর জীবন নির্বাহ করে। এরা কারা? এরা হলো রুকমণি, ফুলমণি আর পরিমণি। ওরা সাজতে গজতে খুব ভালোবাসে, আর মহল্লায় মহল্লায় সব অনুষ্ঠানে নাচ করে, আর ওইগুলোকেই ওরা ফেসবুকে আপলোড করে। অবশেষে ইনি হলেন ওই রুকমণি, ফুলমণি আর পরিমণির নাচের মাস্টার। উনি ওই মহল্লায় মহল্লায় নাচ শিখিয়ে বেড়ান। একটু না থাক ওইসব কথা। আর লোকটার মনটা কিন্তু খুবই নরম। এই হলো আঁখি পল্লবের পরিচয় এবং আঁখি পল্লবের ছোট্ট সংসার। চলুন আমরা সবাই মিলে দেখি এই ছোট্ট পরিবারের আঁখি পল্লবের মিষ্টি প্রেম কাহিনী। কি সুন্দর সেজেছিস রে তোরা। আমাদের অনুষ্ঠান আছে গো মাস্টার মশাই। নাচটা প্র্যাকটিস করেছিস তো? হ্যাঁ, চ দেখা। ঠিক আছে। দাঁড়া। লাগে আমার
জোরে বৃষ্টি আসছে রে, তোরা যা আজকে থাক, নাচটা প্র্যাকটিস করিস কিন্তু, সাবধানে যাস। আমি ঠিক শুনতে পাইনি। শুনতে পাওনি না শুনেও বলনি, ভিজছে ভিজু, আমাকে মানুষ জ্ঞান করো। ও কি মা গো, গেল গেল, হ্যাঁ জানালাটা পর্যন্ত লাগাইনি, সব ভিজে গেল, গেল রে সব জামা কাপড়গুলো ভিজে গেল। তাই কি করে বেরোবো আমি? হ্যাঁ খবরদার আমার একটা জিনিসে তুমি হাত দেবে না। পড়ছো পড়ো, মন লাগিয়ে রিসার্চ করো। হ্যাঁ দেখো, নাম্বার 1 সেলফিশ, নিজের জামা কাপড়গুলো ভিজে যাবে বলে ঠিক আল্লাহ থেকে সরিয়ে দিয়েছে। আমি কিন্তু কোনো কিছুতেই হাত দিইনি। তুমি কাজে যাওয়ার সময় যেখানে যেরকম রেখে গেছিলে ঠিক সেই রকমই আছে। তাও অবশ্য কোনো কিছুতে হাত দেবার তোমার সময় কোথায়? সারাদিন জ্ঞান চর্চা, উচ্চ মার্গে বিচরণ, এসব উচ্চ মার্গের জন্য লক্ষ্য রয়েছে। সাহিত্যে ভাবগুলো ওই 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 এই মুরগিগুলোর মাথায় কি কম্পিউটার আছে? হ্যাঁ আমি বাড়ি ফিরলেই যে যেখানে থাকুক মিছিল করে ছুটে আসবে। হ্যাঁ তুই পেয়েছিস কি তোরা? এটা কি তোদের রেশনের দোকান যে রেশন দিতে আসবি? যা দেবো না। দাও এক মিনিট চাল শুনে দিতে। এই একদম আদিক্ষেতা দেখাবে না, তাহলে জুটেও তেমনি তুলেছে এমন এক বস্তিতে এনে কি নেই এখানে, হাঁস মুরগি গরু ছাগল বানর ভাল্লুক, একটা চিড়িয়াখানা। হ্যাঁ খুরশিদের মা, ও খুরশিদের মা, ওদের ডাকছো কেন? ওরা এখন কি করবে? ওরা কি করবে মানে সেই ছাগল মুরগি পুষবে, সেগুলোকে সামলাবে না? আর খুরশিদের বোনেরাই বাকি করছে, তারা একটু দেখে রাখতে পারে না? এর যদি তোমার এই খুরশিদের মুরগি আমার বারান্দায় উঠেছে না, কি দেখে রাখবে? ওই খুরশি না থাকলে না এ বাসা তুমি পেতে না। কি বাসা! এর চেয়ে ভালো বাসা পেতে এক কারি সেলামি দিত। তুমি দিতে পারতে। এই শোনো, তোমার খুশি তো কম ধান্দা আছে না, রোজ রাতে ওই ধ্বংস ভাল্লুকটাকে বেঁধে রেখে যাবে আমার বারান্দায়। কেন রে? ভাল্লুক খেলা দেখিয়ে টাকা রোজগার করবি তুই, আর ভাল্লুকের শোয়ার জায়গা আমার বারান্দা? লোকে দোরগোড়ায় বেঁধে রাখবি? হ্যাঁ একটা বুড়ো ভাল্লুক রোগে ঢুকছে, থেকে কি পিচকের গন্ধ বের হয় রে। এই আমার কিন্তু কোনো গন্ধ টন্ধ কিছু লাগে না। তাও তোমার লাগবে কেন? তুমি তো একটা আত্মিকালের উঁচা পুঁথিতে নাক ডুবিয়ে রয়েছো। ও হ্যাঁ, আর তোমার ওই যে নাচের মাস্টার, হ্যাঁ সে যে ওখানে পুরো স্কুল খুলে বসেছে, ও তার বেলা তো আমি কোনো রাগ দেখি না। হ্যাঁ বোঝো, এই নাচের মাস্টার আর ভাল্লুক কখনো এক হলো? আর তাছাড়া নাচের মাস্টারের মনে কত তুমি জানো? যাকে ভালোবাসে এই সমাজের ভয়ে শোনো শোনো শোনো, তুমি ওসব ছাড়ো। তোমাকে তোমাকে আমি একটা জিনিস দেখাই আঁকি। এই এই পুঁথিখানা দেখো। দেখেছি দেখেছি, আজ 1 মাস ধরে এটার উপরে মুখটা থুবড়ে পড়ে আছে। অমূল্য অমূল্য আঁকি। মাস্টার মশাই মৃত্যুকালে নিজে আমার হাতে দিয়ে বলেছিলেন, বললো তোমায় আমি একটা সম্পদ দিয়ে গেলাম। স্যার তখন কেন বলেছিলেন আমি সেটা ঠিক বুঝতে পারিনি। বই মাস্টারিটার অমূল্য মনে হলো, এর মধ্যে বিশেষত্ব কি আছে? আছে আছে আঁকি। তুই জানো আমি না
না খুঁটিয়ে 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 পড়েছি, আর পড়ে আমার কেমন একটা ধারণা হয়েছে। আর আমার ধারণাটা যদি সত্যি হয় না কি, তাহলে বঙ্গদেশের শিক্ষা, সংস্কৃতি, দর্শন এর ইতিহাসটাই পাল্টে যাবে আর কি। আর যাও যে সব হবে। এখন আমি এই ভিজে জামা কাপড়গুলো কোথায় যে শুকোয়? এগুলো রাখো। এটা তুমি ভালো করে দেখো। আমার পড়তে পড়তে একটা ধারণা হয়েছে যে এটা বঙ্গদেশের ইতিহাসের একটা ব্যাখ্যা। হ্যাঁ, একটা দারুণ চমকপ্রদ ব্যাখ্যা। যে সে লোকের লেখা নয়, আমি কার লেখা তোমাকে পরে বলছি। তুমি তার আগে এটা এটা দেখো, দেখো অক্ষরগুলো কেমন ঝাপসা হয়ে উঠেছে। অক্ষরগুলো অন্তত 100 বছরের পুরনো। কিন্তু না, এইটা মূল রচনা নয়, এটা কোনো প্রাচীন গ্রন্থের প্রতিলিপি মাত্র। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা হচ্ছে কোন গ্রন্থ, কত প্রাচীন? ঠান্ডা লাগছে, এই ভিজে জামা কাপড়ে আমাকে তোমার ওই পাগলামো শুনতে হবে এখন? ও আচ্ছা, না চাদরটা খুলে গায়ে। হ্যাঁ, এইবার তোমাকে দেখতে হবে যে বঙ্গদেশে ন্যায়শাস্ত্রের চর্চা কবে এবং কোথায় শুরু হয়েছে। শুরু হয়েছিল 500 বছর আগে নবদ্বীপে নৈয়ায়িক পণ্ডিত বাসুদেব সার্বভৌম আর তার 2 শিষ্য, হ্যাঁ, রঘুনাথ শিরোমণি আর নিমাই, আমাদের চৈতন্য নিমাই। এবার বাসুদেবের রচনা সংরক্ষিত আছে, হ্যাঁ, রঘুনাথের পদার্থ খণ্ডন তাও আছে, কিন্তু নিমাইয়ের এক ছত্র নেই। হ্যাঁ, নিমাই তো লিখেছিলেন। তাহলে শোনো, তোমার এই আনমাইন্ডফুল প্রফেসরের ঢংটা না আমার একদম সহ্য হয় না। গায়ে ভিজে জামা কাপড় দিলে তো শুকনো চাদরটা চাপিয়ে। ও সরি, এইবার একদিন নিমাই নৌকা বিহারে বেরিয়েছে। হ্যাঁ, সঙ্গে রয়েছেন সতীর্থ রঘুনাথ, আর নিমাই তার রচনা পাঠ করে শোনাচ্ছে। অভূতপূর্ব সেই রচনা শুনতে শুনতে রঘুনাথ কেঁদে আকুল। বললেন, নিমাই, এই রচনার পরে কে পড়বে আমার লেখা? সেই শুনে নিমাই বললেন, ঠিক আছে, তাহলে তোমারটাই থাক, আমার রচনার পাবে না কেউ কোনো হদিশ। এই না বলে নিমাই তার পাণ্ডুলিপি গঙ্গায় ছুঁড়ে ফেলে দিলেন। চুকে গেল। কি চুকে গেল? গঙ্গায় ভেসে গেল নিমাইয়ের অভূতপূর্ব ভাষ্য। অবশেষ শোনো আখি, একটা জিনিস খেয়াল রেখো, মানুষের অর্জিত বিদ্যা না কখনো বিনষ্ট হয় না, সে কোনো না কোনো আকারে ঠিক থেকে যায়। তোমাদের ওই গোয়েন্দা গল্পের খুনি আততায়ীরা, তারা যেমন খুনের প্রমাণ কোনোদিন লোপাট করতে পারে না, তেমন মানুষের অর্জিত বিদ্যা কখনো নষ্ট হয় না, সে কোনো না কোনো আকারে ঠিক থেকে যায়। হ্যাঁ, নিমাই তার পাণ্ডুলিপি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, কিন্তু তার একটা প্রাইমারি ড্রাফট, হ্যাঁ, খসড়া, সেই খসড়া যদি কারোর কাছে থেকে থাকে, আর সেই খসড়ার নকল যদি কেউ করে থাকে, হ্যাঁ, তাহলে এটা সেই পুঁথি, চৈতন্যের প্রাইমারি ড্রাফট। তাহলে বলো মাস্টারমশাই কেন বলেছিলেন এটা সম্পদ? হ্যাঁ, বঙ্গদেশের ইতিহাস তাহলে বদলে যাচ্ছে না? তুমি বলো কি? এই তো শিগগিরই মারধর খাবে রে। কেন কি? যত উদ্ভট অবাস্তব আবিষ্কার করলে এই পড়াশোনা জানা লোকেরা তবে ছেড়ে দেবে? চৈতন্যের প্রাইমারি ড্রাফট ঠেঙিয়ে বৃন্দাবন পাঠাবে।
যাদের কোনো কল্পনা নেই, কৌতূহল নেই, তারাই এসবকে বলবে উদ্ভট। শোনো, তোমার সাথে না আমার এসব আলোচনা করার কোনো মানেই হয় না। এই কি হচ্ছে? শোনো, সবার মাথায় না সব কিছু ঢোকে না, ঠিক আছে? আমি যদি প্রমাণ করতে পারি যে এই আর কতদিন, হ্যাঁ? আর কতদিন চলবে এই গবেষণা? একটা ডেডলাইন ঠিক করে দেবে আমার? ডেডলাইন কি করে গবেষণা করা যায় না? আমি রাত্রির দিকে পড়াশোনা করলাম, এটা কি স্কুলের পরীক্ষা নাকি রে ভাই? আমার কি, 2-4খানা বই পড়ে এধার ওধার থেকে টুকে হেজি পেজিরা পর্যন্ত ডক্টরেট পেয়ে যাচ্ছে, তোমার আর হয় না না? আমি শুধু ডক্টরেট ডিগ্রি পাওয়ার জন্য গবেষণা করি না। তাহলে কিসের জন্য করছো? হ্যাঁ, লোকে পড়াশোনা করে কেন? ভেবেছিল এমএ পাশ করে একটা চাকরি বাকরি করবে, দিন রাত পাগলের মতো খেটে এমএ পাশ করালো, পাশ করেই ধরলে ওই রিসার্চ, বললে 3 বছরের মাথায় শেষ হয়ে যাবে। 5.5 বছরের মাথায় এসে জুটলো ওই নতুন উৎপাত ওই পুঁথি। হ্যাঁ, আর কতদিন বলো তো এরপরে চাকরি বাকরি পাবে? দেখ তারি চাকরি, তুমি চুপ করবে চাই। আছে এখানে কাজকর্ম, চাকরি ভাবনিক চিন্তা ভাবনা নেই, সারা দিন শুয়ে বসে বই বই আর বই। চারিদিকে ওই দেখো বেড়াল ছানার মতো ঘুরে বেড়াচ্ছে বই। ওই দেখো বাদুলে পোকার মতো ঠিক ঠিক করছে বই। চারিদিকে বই আর বই। এই জঞ্জালের হাত থেকে আমি যে কবে নিষ্কৃতি পাবো আমি আর পাচ্ছি না। আরে তুমি ভিজে গেছো তাই? তাই কি? কয়েকদিন আগে তোমার জ্বর হয়েছিল, হ্যাঁ? এখন এই ভিজে গায়ে যদি থাকো, জ্বরটা আবার রিল্যাক্স করবে। হাসছো? আমি মরে গেলেও যে ওই টেবিল ছেড়ে এক পা নড়ে না, সে গামছা নিয়ে এসেছে আমার গামছে দিতে। তুমি সেন্সিভ আছো তো বললো? তোমার এইসব লোক দেখানো, এইসব ন্যাকামি আমার অসহ্য হয়ে উঠেছে। আমার তো আজকাল সবকিছুই তোমার অসহ্য লাগে। আমি কিছু বললেও রাগ, না বললেও রাগ। আমি কি করবো আখি সেটা বলতে পারো? পড়ো, আর কি করবে? প্রাচীন পুঁথির ঝাপসা হরফগুলোর পাঠোদ্ধার করো। বাংলা সংস্কৃতির ইতিহাস তোমায় নতুন করে লিখতে হবে। বউয়ের গামছা দিন তোমার চলবে? প্লিজ এই কয়েকটা দিন একটু ঝগড়াগুলো বন্ধ রাখা যায় না? ঝগড়া কোথায় করলাম? আমি তো ভালো কথাই বলছি। বউ চাকরি করে টাকা জোগাবে, তুমি হিস্টোরিয়ান হবে। বউয়ের কাঁধে বডি ফেলে দিয়ে বিশ্ব বরেণ্য ঐতিহাসিক হবে। সত্যি কথাটা শুনতে খারাপ লাগে কেন? হ্যাঁ, আমি দেখেছি আজকাল কাজ থেকে ফিরে তুমি এক রাত খোঁচা মেরে আমাকে কথা বলো। সবাই জানে, সবাই। তোমার টাকায় আমার লেখাপড়া হচ্ছে, আমার রিসার্চ হচ্ছে। এই এক কথা বারবার শুনি লাভটা কি? শোনাতে হয়। যখন দেখি তোমার চোখে মুখে কোথাও কৃতজ্ঞতার ছিটে ফোঁটা নেই, বেহুশের মতো জ্ঞান সাগরে সাঁতার কেটে চলেছো, অথচ যে লোকটা তোমার এই পর্যন্ত মদত দিল, তার দিকে ফিরেও চাও? প্লিজ আখি, তোমার এই সব কথা কি শুধু আমার পড়াশোনার সময় মনে পড়ে? হ্যাঁ, তোমার যত রাগ, দুঃখ, অভিমান তুমি সব জমিয়ে রেখেছো শুধু আমার পড়াশোনার সময়। ঠিক আছে, তুমি বলো, আমি শুনবো। আমি তোমার সব কথা শুনবো, বলো। আমিও দেখেছি
আজকাল আমি বাড়িতে ফিরে এলে তোমার যত পড়ার চাপ পায়, হ্যাঁ, মুখটা পেঁচার মতো হয়ে যায়, যেন এই এলো আমার জ্বালাতন ফিরে এলো। হ্যাঁ, সারাদিন একটা ঘরে থাকতে থাকতে তোমার এমন একটা ভাব হয়েছে যেন ঘরটা একা তোমারই, নইলে কি এই অবস্থা করে রাখে ঘরে? হ্যাঁ, এই বস্তির এই ছোট্ট ঘরে আমার দম বন্ধ হয়ে আসে, তারপরে এখন আমাকে এগুলো বোঝাতে হবে কেন? হ্যাঁ, পেঁপে তোমার এমন চাহিদা হয়েছে যে যতক্ষণ আমি এই ঘরে থাকবো আমাকে তোমার ওই ঐতিহাসিক কাহিনীর বিবরণ শুনতে হবে। কেন কেন শুনবো আমি? শুনো না, ঠিক আছে, আজ থেকে তোমাকে আমি আমার আর কোনো কথাই বলবো না, ঠিক আছে? শুনো না। কেন বলো? তুমি শোনো আমার কোনো কথা। আমি যে সেই ভোরবেলা থেকে এই রাত 8টা পর্যন্ত কি করি, তার ভালো মন্দ কোনো কথা কোনোদিন খুলেও জিজ্ঞেস করো তুমি? এক গোয়েন্দা গল্প লেখিকা শকুন্তলা দেবীর ডিকটেশন, উনি গড়গড় গড়গড় করে বলে চলেছেন, তুমি সর করে লিখে চলেছ। এর ভালো মন্দ এমন কি আছে যে বাড়িতে এসে 4টে কথা ওই নিয়ে আলোচনা করা যায়? তুমি নিজে একবার ভেবে দেখো কেমন একটা ক্লান্তিকর, বিরক্তিকর একঘেয়ে কাজ দিনের পর দিন তুমি করেই চলেছ। এই বিরক্তিকর ক্লান্তিকর একঘেয়ে কাজটা আমায় কেন করতে হচ্ছে? তুমি করছো তাই হচ্ছে না, তোমার ভরণ পোষণের জন্য হতে পারে। হতে পারে মানে? তাই আমারও বিয়েতে অনার্স ছিল, পড়াশোনায় খারাপ ছিল না, চালিয়ে যেতে পারলে আজ আমিও ডক্টরেট করতে পারতাম। পারিনি, সে তোমার জন্য। তোমার সাথে প্রেম করতে গিয়ে আমি বিয়েতে ডাব্বা খেলাম আর নিজে ফেলে ফার্স্ট ক্লাস, সে আমারই জন্য। As because I inspired you. তোমার দাদারা তো তোমাকে পড়াতেই চান, কলেজের খরচও বন্ধ করে দিয়েছিল। আমি নিজে টাকা দিয়ে তোমায় পড়িয়েছিল, প্রেমের পেশাটা দিয়েছিল। হ্যাঁ, শুধু কি তাই, তুমি বিয়ে পাশ করার পরে আমি বাড়ি থেকে বেরিয়ে এসে নিজে পড়া ছেড়ে চাকরি করে তোমায় পড়ানো। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো? তোমার ভালোবাসা আমার 12টা বাজিয়েছে, আমাকে একঘেয়ে বিরক্তিকর ক্লান্তিকর জীবনে ঢুকিয়েছে। আর আমার দিকে তুমি বেঁচে গেছো, বেঁচে কাঁদছো, উপরে উঠছো। এই কষ্ট করে কথা বলতে হয় বলো, নলে একটা কথাও বলবে না। কি ওগুলো বলে গেলে ওগুলো সবাইকে ছেড়ে কেন তুমি আমার সাথে প্রেম করতে গেলে? হ্যাঁ, আর কেন আমাকে নিজের পড়া ছেড়ে আমাকে চাকরি করতে হবে? হ্যাঁ, আর এই বিরক্তিকর ক্লান্তিকর একঘেয়ে জীবনে ঢুকতে হবে। আর ওই চাকরি নিয়ে কথা বলতে গেলে তোমার ঘৃণা লাগে। হ্যাঁ, ঘৃণা লাগে কেন? আমার জন্য আমার জন্য তুমি যদি আমার পাশে না লাগতে আমাকে রাস্তায় গলায় ধরিয়ে সুইসাইড করতো। প্লিজ লক্ষ্মী সোনা আমার, প্লিজ। ক্ষমতা তো তুমি আমার বই খাতায় কখনো হাত দেবে না। তুমি জানো এগুলোর মূল্য জানো? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে এগুলো দাম পাওয়া যাবে, খবরদার হাত দেবে না আমার বই। আরে এ তো আমার চিঠি। কই চিঠিটা কই? কিসের চিঠি? এই তো খাম। খাম পড়ে আছে। না ওখানে কিছু নেই, ওখানে কিছু নেই। তাহলে কোথায় গেল সেটা? আমি জানি না, ওটা ওরকমই এসছে। এই মুখছাড়া খালি খামটা এসেছে? ওটা একটা পুরনো চিঠির খাম। না, এটা পুরনো চিঠি নয়, এই খামটা আমি আগে দেখিনি। কে দিয়েছে বলো? হ্যাঁ, কে লিখেছে একটু মনে করে দেখো। জানি না। আর মনে করে দেখো না, কে দিয়েছে একটু বলো, কে লিখেছে? হ্যাঁ, প্লিজ ফর হেভেন সেক, তুমি একটু চুপ করবে? আসার পর থেকে তুমি এমন একটা হুলুস্থুলু কাণ্ড বাজিয়ে ফেলেছো। আমি কোন বইটা পড়ছিলাম, কি করছিলাম কিছুই মনে পড়ছে না। আমার নেশাতে বইটা গেল। চিঠিটা পড়তে পেরেছো, আর কে লিখেছে সেটা বলতেই তোমার এত কষ্ট হয়েছে? হ্যাঁ, কে দিয়েছে? মা? না, এতগুলো চাকরির দরখাস্ত করেছিলাম, কোনোটা ইন্টারভিউ
স্কুলের লেটার নাই তো? না শ্যামলী, না শেষদার, না আরে তবে কার? আমি জানি না। ওটা একটা পুরনো বিজ্ঞাপনের চিঠি পোস্টম্যান দিয়েছে, আমি পড়ে ফেলে দিয়েছি। না, এটা পোস্টে আসেনি, পোস্টে এলো স্ট্যাম্প থাকতো। হ্যাঁ, কে দিয়েছে? আরে মনে করে দেখো না, কে দিয়েছে কে? আমি জানি না, দরজার ফাঁক দিয়ে কেউ দিয়েছিল, আমি পড়ে ফেলে দিয়েছি, ব্যাস। তাহলে সেটা বলতে এতক্ষণ কি হয়েছিল? এইবার শুনতে পেলে তো? এইবার অন্তত একটু চুপ করো। চুপ করছি, আরে একটা কথা বলছি না। যাও, মন লাগিয়ে তুমি পড়ো। হ্যাঁ ঠিক আছে। একটা কথাও বলবে না তুমি আমার সাথে আর। তুমিও আমার সাথে কোনো কথা বলো। পাঁচের তেরো? হ্যাঁ বলছি নাম্বারটা কি পাঁচের তেরো? হ্যাঁ কি থাকে এখানে? কি বলতে বললি? হ্যাঁ থাকে। বলবেন একটু? বাড়ি নেই। আসুন দিদি, অবশেষে পাওয়া গেছে এই বাড়ি। 5 আছে, 13 আছে। 5-এ 13 নেই, 5-এ 14 থেকে 20 অব্দি হাওয়াই চপ্পলের কারখানা। ভাঙা মসজিদটায় বের দিয়ে তা খাচ্ছি তো খাচ্ছি। বললাম তো আকি বাড়ি নেই, আরে এক সময় ফিরবে তো। কাজে বেরিয়েছে, রাত 8টা হবে কিন্তু। বসো, আমাদের ঘন্টা দিনেক বসতে হবে। সে কি আপনারা 3 ঘন্টা বসবেন? হ্যাঁ, আমাদের তারা নেই। ও দাও, চিঠিটা আমার হাতে দাও। হ্যাঁ। আচ্ছা, ওই হাওয়াই চপ্পল বস্তুটা তোমার কেমন লাগে বর্ষ? ভালোই লাগে, চট করে পাগল আমি যায়। আমার আবার দু চোখের বিষ। ওই হাওয়াই চপ্পল আর স্লিভলেস ব্লাউজ আমি একদম সহ্য করতে পারি না। এই দেখুন, আঁকি কিন্তু ফেরার কোনো ঠিক নেই। হ্যাঁ, আর ওই শকুন্তলা দেবী যদি একবার ফ্লো এসে যায়, রাত 10টাও বাজিয়ে দিতে পারে। তো কুন্তলা দেবীকে? লেখিকা শকুন্তলা দেবী? আরে আঁকি তো ওর কাছেই কাজ করে। এই হয়েছে লেখিকা শকুন্তলা দেবী। ছাই পাশ গোয়েন্দা গল্প লিখেই চলেছে। তোমরা কেউ ওর হাত থেকে কলমটা কেড়ে নিতে পারো না? হ্যাঁ, বলবেন না দিদি, এখন জনপ্রিয়তা শীর্ষে। ওর নামে ফ্যান ক্লাব আছে। আর তাছাড়া কলম কেড়ে নিয়ে তার থামানো যাবে? হ্যাঁ, নিজে তো আর লেখেন না, মুখে বলে যান অন্য লেখিকা লিখে যায়। অপরাধ তুমি নিজের হাতেই করো আর অন্যকে দিয়েই করাও, মাত্রায় কিছু কম হয় না। দেখুন, আমি এখন ব্যস্ত আছি, আর আঁকিকে কিছু বলার থাকে আমাকে বলে যেতে পারে। ওর নামে একটা চিঠি আছে। ঠিক আছে, দিন, আমি দিয়ে দেবো ফোন। তুমি কে? আখির বর? হ্যাঁ, ও, তুমি সে বলল? হ্যাঁ। কিছু মনে করো না বাবু, বয়সে ছোটদের আমি আপনি আগে করতে পারি না।
আবার এখনকার ছেলে ছোকরাদের মতন বয়সে বড়দের তুমিও বলতে শিখো। তা তুমি নাকি কোন সে আমলে এইসব বুদ্ধি-টুদ্ধি পেয়েছো? হ্যাঁ মানে আপনারা কারা, কোত্থেকে আসছেন? মিস বনলতা সেন। বনলতা সেন? জীবনানন্দের কবিতা মনে পড়ছে তো? পাখি নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। পাখি নীড় আর হাসিও না পারছো, কেটে বা নীড় বেঁধেছে আমার সর্ব অঙ্গে। আমি হলাম শিলচরের বনলতা সেন। ও খবর আছে, আচ্ছা। আখির অ্যাপয়েন্টমেন্ট আছে। চাকরি? এই আপনাদের এখানে চেয়ারে বসতে অসুবিধা হলে আপনারা খাটে বসতে পারেন। হ্যাঁ আচ্ছা দিদি, মাইনেটা কত? চাকরিটা এক কথায় লোভনীয়। আচ্ছা। বৃদ্ধ বৃদ্ধাদের আশ্রমে সুপারভাইজারের পোস্ট। আরে মাইনেও ভালোই দেবো। আচ্ছা। তোমাদের গোয়েন্দা গপ্পের লেখিকা যা দেয়, হ্যাঁ। 3 গুণ, সঙ্গে 3 কোয়ার্টার ফ্রি ফুডিং। এই আপনারা চা খাবেন? আমি একটু চা বানাই। তা বানাতে পারো। বাঙালিরা কত চা খাবে? প্লিজ ব্যস্ত হবেন না। দিদি, এই পড়াশোনা কি আর নিয়ে আছেন? আমরা ওকে ডিস্টার্ব করবো না। বল্লভবাবু, আপনি যা করছিলেন করুন। আচ্ছা দিদি, এই যে চাকরিটা কবে থেকে হচ্ছে? কালকে শিলচরে নিয়ে যাবো। হ্যাঁ? কোথায়? শিলচরে? শিলচরে দিদির বিশাল এস্টেট, অনেকগুলো জনহিতকর প্রতিষ্ঠান আছে। আচ্ছা। তার মধ্যে একটি ওই নগেন্দ্রবালা মাত্র। দিদিরই ঠাকুমার নামে সংসার থেকে বৃদ্ধ বৃদ্ধাদের আসে। ও তা আকিকে কি ওই শিলচরে গিয়ে থাকতে হবে নাকি? তা আশ্রম শিলচরে, হ্যাঁ। সুপারভাইজার কলকাতায় থাকি কি করে বলে তোমার সঙ্গে? মনে হচ্ছে চাকরি ব্যাপার আপনি কিছুই শোনেননি। না। ও বা কি লাগছে? 7 তারিখে আঁকি পার্ক হোটেলে গিয়ে ইন্টারভিউ দিয়ে এলেন। আমরা ওকে একদম কথাই দিয়েছিলাম, তারপরে আপনাকে কিছু বলেননি? না, এই ইন্টারভিউর কথাই তো যাই না। হ্যাঁ। আরে ও যে আমায় বললো কয়েক ঘন্টার নোটিসে কলকাতা ছেড়ে যেতে পারে, তোমার দিকে কোনো আপত্তি নেই। হ্যাঁ, আর ওর কথা মতো কাল প্লেনের টিকিট বুক করা হয়েছে, সকাল 10টায় ফ্লাইট। এই টিকিট ক্যান্সেল করুন। হ্যাঁ, আমরা ওখানে যাবো কি করে? হ্যাঁ, অত দূরে চলে গেলে আমার রিসার্চের সব কিছু তো কলকাতা। ও অত দূরে চলে গেলে মাস্টারমশাইদের সাথে কোনো কানেকশন থাকবে? হ্যাঁ, আর তার উপর লাইব্রেরি। হ্যাঁ, কলকাতার মতো এত বড় একটা লাইব্রেরি ফেসিলিটি ওইখানে পাওয়া যাবে? হ্যাঁ, আখির কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না না, চাকরি এই চাকরি ও করবে না। আরে লাইব্রেরি শিলচরেও আছে। আরে বলো না হাস্য, আমার এই ঠাকুরদার নামে যে লাইব্রেরি, আর তার যা স্টক, ভারতবর্ষে কোথাও তা আছে? হ্যাঁ, প্রচুর ঐতিহাসিক দলিল, দস্তাবেজ, নথিপত্র, বিশাল আর্কাইভ। কিন্তু কিন্তু তাতে তো পল্লববাবুর খুব একটা সুবিধা হচ্ছে না দিদি। উনি তো আর শিলচর যাবেন না। না মানে ওই রকম একটা লাইব্রেরি যদি পাওয়া যায়। আচ্ছা, আপনাদের লাইব্রেরি চৈতন্যদেবের উপর কোনো সংগ্রহ আছে? অজস্র আছে বাপু। আছে? কে ওইসব পুঁথি-টুথি কুপিয়ে রেখেছে। আচ্ছা। তবে হ্যাঁ? একটা পুঁথি হ্যাঁ। একসময় বেশ হয়েছে, ন্যায় শাস্ত্রের উপর লেখা, প্রাচীন সে রচনা, সেই 16 শতাব্দী। ষোড়শ শতাব্দীর ন্যায়শাস্ত্র? হ্যাঁ, রচনাকারীর হদিশ কেউ করতে পারেনি এ পর্যন্ত। আপনি আপনি দেখেছেন সেই পত্রিকা? হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন তো। হ্যাঁ দেখুন, এই একই রকম দেখতে। হ্যাঁ হ্যাঁ। তা বলতে পারবো না বাবু, আমি তো পুঁথি বিশারদ নই। ঠিক আছে ঠিক আছে, ওটা আমি দেখে নেবো। আচ্ছা, আমরা কালকেই যাচ্ছি বললেন তো শিলচরে? আপনি ভুল করছেন পল্লববাবু। চাকরিটা আঁকি, আপনার নয়। গেলে আঁকি যাবেন, আপনি যেতে চাইলেও আমরা এলাও করবো না।
আমাকে অ্যালাউ করবেন না? আরে নগেন্দ্রওয়ালা মাতৃমন্দিরের রীতিটাই তো এরকম। এই সংসার ত্যাগী বৃদ্ধ বৃদ্ধাদের চোখের সামনে তাদের সুপারভাইজার স্বামী নিয়ে সংসার বাঁধবে, এটা কর্তৃপক্ষ চান না। আর তাছাড়া অতীতে এই এক কারণে অনেক বিন্দু বিন্দু হয়েছে, আর তার জন্যই না দিদি এই নিয়মটা রেখেছে। আচ্ছা, কি জানে যে ওকে একা শিলচরে যেতে হবে? ডেফিনেটলি ইন্টারভিউতে ডিটেলসে সব কথা হয়েছে। তারপরেও কি রাজি হয়েছে? না হলে আমরা এরকম কেন? দিদি নিজে এলেন আপনার সাথে দেখা করতে। বলবো এসব কি বলছেন দিদি? আমি ভাবছি মেয়েটা কি ডেঞ্জারাস? স্বামীর কাছে গোপন করে তলে তলে কলকাতা ছেড়ে বেরিয়ে পড়তে চাইছে। ওটা কি পার্সোনাল ব্যাপার দিদি। আমরা যতদূর দেখেছি তাতে ডেঞ্জারাস বলা যাবে না। বরং বলতে পারি আঁকি সব দিক দিয়ে খুব সুন্দর। তোমাদের ছেলে ছোকরাদের নিয়ে এই বড় মুশকিল হর্ষ, কারণ চেহারা সুন্দর দেখলে তোমরা আর কোনো কিছু দেখতে চাও না। আসলে অতি ধূর্ত মেয়ে। তুমি জোড়াজোড়ি করলে বলে আমি ওকে চাকরিটা দিলাম, না হলে 130টা ক্যান্ডিডেটের মধ্যে ওর যে ঢের ঢের বেশি যোগ্য প্রার্থী। আচ্ছা ঠিক আছে আঁকি ফিরুন, সামনাসামনি সব কথা হবে। আর পল্লব বাবু, আপনি এখন এসব নিয়ে মাথা খাওয়াবেন না। খুঁজুন এসব দুর্লভ পুঁথিপত্রের জগৎ নিয়ে তো আপনার বিচার হবে। চাকরি বাকরির মতো তুচ্ছ ব্যাপার নিয়ে বাবার সময় আপনার কোথায়? কই দেখি আপনার পুঁথিটা। শোন, আঁকি না, আঁকি আমার ছেলে তো যেতে পারবে না। তোমার কেউ নেই? না, আমার কেউ নেই। আঁকি না থাকলে আমার বই খাতায় গুছিয়ে দেবে কে? আমার জামা কাপড় গুছিয়ে দেবে কে? আর আর টাকা, আমার রিসার্চের টাকা দেবে কে? হ্যাঁ, আমার না সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে। ছেলে মানুষই করবেন না বলো বাবু। এই বাজারে একটা ভালো মাইনের চাকরি ছেড়ে দেওয়াটা বোকামি। থামুন তো আপনি। জানেন, আমি তো রাত্রিবেলা পড়াশোনা করি। হ্যাঁ, অন্ধকারের মধ্যে না ওই মশাগুলো আমার পিঠে এসে বসে। আরে দূর মশাই, এইসব কথা আমাদের বলে কি লাভ? এসব আপনি আঁকির সাথে বুঝে নেবেন। আর তাছাড়া এই মশা মারার জন্য স্ত্রীর কেরিয়ার আপনি নষ্ট করতে পারেন না। প্লিজ আপনারা আমাদের মধ্যে আসবেন না প্লিজ। আঁকি চাকরি করতে পারবে না। হ্যাঁ, আঁকি চাকরি করতে পারবে না প্লিজ। না না, প্লিজ না। এই মেয়েটিকে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না হর্ষ। আমার তো মনে হচ্ছে শিলচরে গিয়ে টাকা ওকে পাঠাবে না, ভুলেও যেতে পারে এই ছেলেটিকে। সেটা আমাদের বিবেচনা দিদি। তিনি চাকরি চেয়েছেন, হ্যাঁ, আমারও তাকে ভালো লেগে গেছে। ব্যাস ব্যাপার ফুরিয়ে গেছে। তুমি তো সেটা বলবে, কেননা তুমি ওকে সিলেক্ট করেছো। কেন জানি না তুমি ওকে শিলচরে নিয়ে যাওয়ার জন্য বড়ই বেশি উৎসাহিত হর্ষ। কারণ আমার মনে হচ্ছে ও কাজের মেয়ে। আর সবটাও চমৎকার। আর তাছাড়া ওর ভেতরে কোথাও একটা গোপন দুঃখ আছে। তাই আমার মনে হয় আমাদের ওকে দেখা উচিত। আমি নেই, তোমাকে দেখতে হবে কেন? আপনার সময় কোথায় দিদি? এই, আমাদের গোপন দুঃখের কথা আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, আমাদের কোনো দুঃখ টুক্ষ কিচ্ছু নেই। আমরা দুজনে খুব খুব সুখে একসাথে ভালো করে সংসার করছি। আমাদের কোনো চাকরি টাকরি লাগবে না। চলে যান আপনারা, চলে যান এখান থেকে। দিদি, আখির সাথে কথা না বলে তো আমরা যেতে পারি না। প্লেনের টিকিট কাটা হয়ে আরে গেল। টিকিট ক্যান্সেল করুন চাই। এবার আপনি বাড়াবাড়ি করছেন। হ্যাঁ, দিদি, দরকার পড়লে পুলিশ ডেকে মেয়েটাকে আমাদের কাছে উদ্ধার করতে হবে। তাই করো। এইবার কিন্তু আমি বস্তির লোক থেকে আপনাদের মেরে তাড়াবো বললাম। হ্যাঁ, এই খুরশিদ,
ফালতু ফালতু আমাকে টেনশন দিস না। এই কি বিড়বিড় করছো? হ্যাঁ ওই না না ওই জানো বললো ভাবছি শকুন্তলাদি লেখার কাজটা না ছেড়েই দিই। কেন একদিক দিয়ে এটা তো বেশ আরাম হচ্ছে। আরামের জন্য আরাম না, খুব আরাম। সারাদিন লিখতে লিখতে ঘাড় মাথা টন টন করে, কোমরে ব্যথা ধরে। ওই, তোমার খুশি দেবে, ডাকো ওকে। আরে, না, আমি ঝগড়া বাঁধাবে না। এই ওকে আমার বারান্দায় ভাল্লুক বাঁধতে দেবে। আচ্ছা ঠিক আছে, ছেলেটা সবে খেলা দেখে খেটে খুটে ফিরলো। ও ঠিক আছে, আমি ওকে পরে বুঝিয়ে বাজিয়ে এটা বলবো। ওর মা বোনেরা কিরকম বিচ্ছু দেখেছো? তখন যে আমি কত চেঁচালাম, কেউ একবার সাড়া দিল? এই মা বোনেরা কিন্তু খুব ভালো জানো তো। হ্যাঁ? হ্যাঁ আমি ডাকলে সব সময় সাড়া দেয়। তাই? এই তুমি যখন কাজে বেরো থাকো না, তখন ফোনগুলো আসে তো। হ্যাঁ আসে, দরজার পানিতে দেখে। কি দেখতে? সেদিন আমি ঘাড় ঘুরিয়ে দেখি যে ওইখানে ছোট বোন আয়েশা, হ্যাঁ দাঁড়িয়ে আছে। চোখে চোখ করতে শুট করে পালিয়ে চলে গেল। তোমাকে দেখছিল? হ্যাঁ, আর ওই পরশুদিন লোডশেডিং হয়ে গেছে সন্ধ্যেবেলা। হ্যাঁ তো আমি তো এখানে পড়াশোনা করছি, তো বড় বোন হামিদা একটা লণ্ঠন নিয়ে এসেছে। হ্যাঁ দিয়ে ওইখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আমি বুঝতে পারছি যে ভেতরে আসতে চায়, হ্যাঁ লণ্ঠনটা আমাকে দিতে চায়, কিন্তু আমিও কিছু বললাম না। শেষে বেচারি হতাশ হয়ে চলেই গেল। বাসাটা এবার ছাড়তে হবে। হ্যাঁ? হ্যাঁ, সারাদিন পড়াশোনা হচ্ছে না, এইসব হচ্ছে। কি হচ্ছে? কি হচ্ছে বুঝতে পারছো না? না সারাদিন ওই আয়েশার হামিদার সাথে লুকোচুরি খেলা হচ্ছে, আর আমি বাড়ি ফিরে এলে যত পড়ার চাপ পারে না। জানো তো মেয়েগুলো না খুব সুইট। খুব sweet। তুমি না একটা ভূতো, কোনো মেয়েকে তুমি খুশি করতে পারবে না। এই খুশি আম্মা কইল ভাবি নাকি খুব গুসা হয়ে আছে। আম্মা ভয় পেয়ে আর সাড়া দেয়নি। কি হয়েছে ভাবি? ওই তোমার বোনেরা আয়েশার হামিদা দাদারে ডিস্টার্ব করেছে? তুই এটা এমন টাট দেবো না, দিন রাত যদি উঠাই করে ঘোরাঘুরি করে। দাদা লেখাপড়া করবে কি করে? আমি আমার আজ কথা দিচ্ছি দাদা, ওরা দুজন যদি এইদিকে আর না ভেড়ে কি করি ভাবি, শাদিও দিতে পারি না। আরে না খুশি, তোমার বোনেদের ব্যাপারই নয়। ওই ভাল্লুকটা। কালা সাহেব? হ্যাঁ তোমার কালা সাহেবকে একটু অন্য কোথাও বেঁধে রাখতে পারো না। এই সন্ধ্যেবেলা অন্ধকার হলে তোমার ভাবি ওদিকে ভয়ে যেতেই পারে না। ও ভাবি, এই কথাটা তুমি আমাকে আগে বলোনি কেন? ভালোটা থোড়া হয়ে গেলে বাদ। আমি মনে করলাম কি তারা রাতে জেগে পড়াশোনা করে একা একা বল বসে ভালো তো দরকার, তাই তো এই ভাল্লুকটাকে পড়াতে গেছে। লেখাপড়ার জন্য ভাল্লুকের পাহারা? মানে ওই রকমই বুঝেছিলাম আর কি। লেখাপড়া নাই তো ভাবলাম এটা জিদ্দ প্রাণী পাশে থাকাটা ভালো। ঠিক আছে, আজ থেকে আমি এই কালা সাহেব আমাদের সাথে আমাদের ঘরেই শোবে। কালা সাহেবের ইন্তেকাল এসে পড়েছে ভাবি। সে কি অসুখ বিসুখ করছে নাকি? হ্যাঁ গো দাদা, ওই পাতি পুকুরের মোড়ে আজ খেলা চলছিল। ব্রেক ডান্স নাচতে নাচতে চক্কর খেয়ে কালা সাহেব মাটিতে লুটিয়ে পড়লে। লোকজন আসছে, ভাবছে এও খেলা, কিন্তু আমি তো বুঝলাম কালা সাহেবের খেল খতম। খুশি তুমি হসপিটালে নিয়ে যাও। হাসপাতাল বলে সিট নাই। মানুষের হাসপাতালে সিট থাকে না, পশুর হাসপাতালে? হাসপাতাল হইলেই সিট থাকে না ভাবি। क्या इंसान क्या जानवर।
বললে এটা তুমি শেষ সময় নিয়ে এসেছো, 2-4 দিনও বাঁচবে না। কালা সাহেব আমার পাপ, ভাবি আমার পাপ। আজ রাত্রে থেকে আমি আরেকবার ওর সকালে ইলাজের চেষ্টা চালাবো। খুশি ভাই, তুমি কালা সাহেবকে রাখো আমাদের বাড়িতে। না ভাবি, না, আগে দরকার দাদা লেখাপড়া। আসলে হয়েছে কি ভাবি, এই মুখ্য বস্তিটাই তো কোথাও লেখাপড়া পাবে। এই পাড়ারে একটা ঘরে লেখাপড়ার বাতিটা জ্বলছে। এই পাড়ার লোক পাড়ার চাই এমন কিছু যাতে না হয়। ও তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও। না খুশি, আমাদের কোনো অসুবিধা হবে না। তুমি কালা সাহেবকে রাখো। হ্যাঁ, তোমরা কোথাও যাবে না তো? না, কসম খেয়ে বলো। হ্যাঁ, একদম। আসলে হয়েছে কি, পাড়ার লোক না আরো ঘাবড়ে গেছে বিকেলে ওই আমবাসারে ঢুকতে দেখে। অ্যাম্বাসেডর? হ্যাঁ ভাবি, সাদা গাড়ি। কারা সব তোমাদের খোঁজ করছিল। সাদা অ্যাম্বাসেডরের কারা? ও খোঁজ না পেয়ে হয়তো চলে গেছে। না, আমি না তো ঘর চিনিয়ে দিয়েছে বললেন। আমি তো ঘর চিনিয়ে দিয়েছে, তাহলে তুমি নিশ্চয়ই কথাও বলেছো। ওই বিকেল বেলা তো। হ্যাঁ, একজন বুড়ি আর একজন। খুশি, তুমি এখন যাও। কালা সাহেবের না খুব শরীর খারাপ, তুমি যাও গিয়ে চিকিৎসা করো। ও ভাবি, তোমরা কিন্তু এই বস্তি ছেড়ে চলে যেও না। এই মুখ্য বস্তিতে পড়াশোনা নিভে না যায় গো, নিভে না যায়। কারা এসেছে? ওই আমার এক বন্ধুর মা আর বন্ধু, তুমি চিনবে না? ওই রকম ভাবে বলছো মানে বন্ধুর মা, বন্ধুর নামটা বলো। আরে জাস্ট এদিকে যাচ্ছিল তাই হ্যালো করে গেল, ব্যাস। আমার কাছে না একজনের আসার কথা ছিল। ও তুমি চিনবে না, একটা চাকরির দরখাস্ত করেছি, হলেও হতে পারে জানো, খুব ভরসা দিয়েছে। চাকরি? হ্যাঁ, যে চাকরিটা মোটেও একঘেয়ে ক্লান্তিকর বিরক্তিকর নয় জানো। ভদ্রলোক এত আশা দিলে। কে বলতো? হলে বলছি, না হলে বলবো না। শোনো আখি, এখন এসব পাগলামো টাগলামো করো না। আমার কাজটা আগে একটু শেষ হোক, তারপরে। তোমার কাজ? তোমার কাছে তোমার আনন্দ আছে, খ্যাতি আছে, আমার কি আছে বলো? ভদ্রলোক ঠিকই বলেছেন, এইরকম একটা বিরক্তিকর কাজে নিজেকে খোয়ানোর কোনো মানে হয় না। কে ভদ্রলোক? কোন চাকরি? এমন একটা চাকরি যেটা মোটেও বিরক্তিকর, ক্লান্তিকর, একঘেয়ে নয়। চাকরিটা পেলে আমি দূরেও চলে যেতে পারি, বলো তো? দূরে। এই, কি হয়েছে কি? হ্যাঁ, আমার ঘরে একটা 500 বছরের অমূল্য সম্পদ রয়েছে, তাই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, সবাই মিলে সকলে মিলে আমাকে সবসময় উত্তপ্ত করে চলেছে। পারবো না আমি। এই, তুমি নিজেকে কি ভাবো বলো তো? আমি কিছু ভাবি না, তুমি আমাকে ছেড়ে দাও। একদম চেঁচাবে না তুমি, হ্যাঁ? সারাক্ষণ এমন একটা ভাব নিয়ে থাকে যেন পড়াশোনার মর্মটা উনি একাই বোঝে। তোমার এই পড়াশোনার চালবাজি না তুমি খুশিকে দেখাবে, হ্যাঁ? সারাক্ষণ এমন একটা নিয়ে ভাব যে এত বড় প্রতিভার সাথে কথা বলার কোনো যোগ্যতাই আমার নেই, হ্যাঁ? অথচ লোকে ওনার জন্য গাধার খাটুনি খাটবে। হ্যাঁ, এইবার তো তুমি আমাকে বলবে, হ্যাঁ, তুমি আমাকে খাওয়াচ্ছ, পড়াচ্ছ, পুষছ। আমি তো তোমার বাড়ির দারোয়ান, হ্যাঁ, একটা চাকর। এই ইঁদুর কোলে আটকে পড়া এটা ইঁদুরের মতো, হ্যাঁ, যাকে তুমি তোমার যখন খুশি স্বাধীনভাবে
দূরে ছুঁড়ে ফেলে দিতে পারো। তাই যদি হবে তাহলে সেদিন হুটহাট করে আমাকে বিয়ে করেছিলে কেন বলো? তাই করেছিলাম। অন্যায়, বোকামো। বোকামি? হ্যাঁ, বোকামো। তুমি খুব ভালো করে জানতে যে আমি বিয়ে করেই এখন সংসার করতে পারবো না। আমাকে এমএটা কমপ্লিট করতে হবে, আমাকে রিসার্চটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, সব কিছু জেনে শুনে তুমি কেন তুমি করেছিলে বলো? হ্যাঁ বলো। গোয়ার্তুমি করে সেদিন তোমার পাশে না দাঁড়ালে তোমার দাদারা তো তাদের আদরের ভাইকে ওই গ্রামের সার্ভে অফিসে জমি মাপার কাজে পাঠাচ্ছিল। আমি বুঝতাম। হতো এতদূর পড়াশোনা হতো কি হতো না সেটা আমি দেখে নিতাম। হ্যাঁ, আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে তুমি এইভাবে নিজেকে আমার জীবনের সাথে জড়িও না। হ্যাঁ, আমি কোথায় থাকবো, কি করব, কিছু খেয়াল নেই। হ্যাঁ, তুমি এতে তোমার লাইফটা ডুম হয়ে যাবে। তুমি ডিনাই করতে পারো আমি তোমাকে বলিনি? হ্যাঁ, তুমি বাড়ির সকলের সাথে ঝগড়া করে মায়ের গয়না নিয়ে এসে আমার হাত ধরে টানতে তুমি রেজিস্ট্রি অফিসে নিয়ে গেছিলে। কাজেই তুমি যা করেছো সব নিজের বুদ্ধিতে করেছো অথবা নিজের বোকামোতে করেছো। তার জন্য আমি কোনোভাবে কোনো কিছুর জন্য দায়ী নয়। থাকবো না আমি এখানে। কালই ফিরে যাবো মার কাছে। মা গয়না চেয়েছে, দাও। কি হলো, দেবে না? কেন দেবে? নিজেই তো খেয়েছো, বই কিনেছো, ঘর ভাড়া দিয়েছো। আমি ওনাকে জোর করে রেজিস্ট্রি অফিসে নিয়ে গেছি। নিজে যে আমার পাগল করে দিয়েছে সে কথা একবারও বলছে না। কলেজের রাস্তায় দেখা হলে প্রত্যেকদিন একই প্যান্ট বানানি। ও আখে আমার আর পড়াশোনা হবে না। ও আখে দাদারা আমার পড়াশোনা খরচ আর দেবে না। ও আখে আমি সুইসাইড করব। একদিন তো ঘুমের বড়ি খেয়ে এমন কাণ্ড বাঁধালো, আমি ভাবলাম ছেলেটা মরবে, তার থেকে যা হয় হোক, আমার লাগুক আমার মা বাবার প্রাণে ব্যথা। আমি ওকে নিয়ে আলাদা করে থাকি, আমি খাটি, ও এখন লম্বা বাচ্চা আছে। বোকামি হচ্ছে। থাকবো না আমি কিছুতেই এখানে। একটা কোনো পথ পেলে আমি ঠিক চলে যাব, তোমাকে আমি কাঁদিয়ে ছাড়বো। আমি সব জানি তুমি কোথায় চলে যাবে, আমাকে ছেড়ে দূরে চলে যাবে না। আমি জানি তুই একটা বিশ্বাসঘাতক। আমি জানি আমার প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে, দিনে দিনে আরো ফুরিয়ে যাবে। ওই পুঁথিটা পাওয়ার পর থেকে দুরন্ত গতিতে আমার থেকে দূরে চলে যাচ্ছ বলল। যেদিন তুমি এই আশ্চর্য পুঁথিটা রহস্যভেদ করবে, যেদিন এই বিপুল সম্পদ আবিষ্কার করবে, সেদিন যে আমার আর কোনো মূল্যই থাকবে না।
আজ গড়ার কাজটা যখন প্রায় শেষ তখন আঁখি কে সেদিনটা আসছে, সেই দিনটা আসছে পল্লব। তুমি যা ভেবেছিলে তাই সত্যি হতে চলেছে। এই পুঁথি সেই পুঁথি, ওই 500 বছর আগে যা গঙ্গায় ভেসে গিয়েছিল তার এক প্রতিলিপি। তোমার মাস্টার মশাইয়ের ওই অসুখের সময় আমি গড়ার তার ঘরে জেগেছিলাম। তিনি আমায় বলেছিলেন তার বিশ্বাসের কথা। আমি তোমায় বলতে পারিনি ভয়ে। তুমি বিরাট কিছু হয়ে যাবে সেই ভয়ে বললো। আজ সেই ভয়টাই সত্যি হতে চলেছে। আমার খিদে পেয়েছে। কি আমার রান্নার কথা ছিল না? বাহ, তুমি তো কাজে যাওয়ার সময় বললে যে নিয়ে আসবে রুটি। না, আমি রুটি কিছু আনিনি। এনেছো? আমার কোনো দায় নেই। এই, একদম আমার ব্যাগে হাত দেবে না তুমি। হ্যাঁ, আমি তোমার ব্যাগে হাত দিলে কি হয়েছে? হ্যাঁ, আমি পছন্দ করি না। তুমি সত্যি বলছো? হ্যাঁ, তাছাড়া ব্যাগে আমার অনেক গোপন কাগজপত্র থাকে, আমি চাই না তুমি সেগুলো ঢোকে। মরুকে তোমার গোপন কাগজপত্র। আমাকে এখন রাত দিকে পড়াশোনা করতে হবে, তুই আমাকে ছেড়ে দাও। ওই তো রাখলে। এই নাও, ব্যাগটা খাও। আমাকে একটু নিষ্কৃতি দেবে? নিষ্কৃতি? তার ব্যবস্থা তো তুমি নিজেই করে এসছো। হ্যাঁ, বনলতা সেন শিলচরে তোমার চাকরি হয়েছে। বনলতা সেন এসেছিলেন? ওই সাদা অ্যাম্বাসেডর করে তুমি পার্ক হোটেলে গিয়ে একা ইন্টারভিউ দিয়ে এসছো। কয়েক ঘন্টার নোটিশে তুমি কলকাতা ছেড়ে চলে যাবে বলেছো। আর আমাকে তো ছেড়ে চলে যাবে। কই পেলে তো? এইবার তুমি নিষ্কৃতি পেলে? হ্যাঁ, যাও। যাওয়ার আগে দুটো রুটির টুকরো আমার মুখে ছুঁড়ে ফেলে দিয়ে যাও। ওই তো হর্ষবাবু এসে গেছে তোমাকে নিতে। যাও, তৈরি হয় না? ওকে না বললো বাবু, নিতে এলাম আপনাকে। আমাকে? হ্যাঁ, দিদির ইচ্ছে কাজটা আপনি নিন। উনি আপনার কষ্টের কথা ভেবে একদম মুচড়ে পড়েছে। আমি অবশ্য তার প্রস্তাবটা এখন মেনে নিতে পারছি না, কিন্তু শেষ পর্যন্ত তার ইচ্ছেটাই তো থাকবে। কিন্তু মানে আমাকে কি ওই শিলচরে যেতে হবে? হ্যাঁ, উনি মনে করছেন ওখানে গেলে নাকি আপনি স্বনির্ভরতা পাবেন। তাছাড়া আচ্ছা, তাছাড়া ওই লাইব্রেরিটা? হ্যাঁ, পাচ্ছেন একটি বিশাল লাইব্রেরি আর অফুরন্ত সময়। নগেন্দ্রবালা মাতৃমন্দিরের পরিবেশ শান্ত নির্জন। যদি রাজি থাকেন কাল সকাল 10টায় ফ্লাইট। হ্যাঁ। কিন্তু এক্ষেত্রে ওই এক কন্ডিশন, হ্যাঁ? সিলচার যাবেন আপনি, আঁখি নয়। রাজি, আমি রাজি। আচ্ছা, ওই পুঁথিটা 16 শতাব্দীর পুঁথিটা? আছেন, পাবেন। আর আমি জানতাম রাজি আপনি হবেন। বলুন আপনার চিঠি, আমি চললো।
শিলচর চলে যাও? আঁখিকে ফেলে শিলচর? সেলফিশ, আমি একটা সেলফিশ। আমি শুধু আমারটা ছাড়া কিচ্ছু বুঝি না। আঁখির জীবনটা আমি নষ্ট করেছি, করছি। আমি ওকে এক্সপ্লয়েট করছি। আঁখি, যখন তুমি ঘর থাকো না, যখন দুপুরবেলা রাস্তাঘাটে একটা লোক থাকে না, যখন বৃষ্টি নামে, যখন আমি ঘরের মধ্যে একা, শুধু বল আর আমি, চারদিকে ফাঁকা, তখন মনে হয় হয়তো সারা জীবন আমি তোমার এক্সপ্লয়েট করে যাবো। কেউ যখন বুঝতে পারে পরকে নিঃশেষ করে বাঁচা ছাড়া তার ভবিষ্যৎ নেই, তার চেয়ে কত ইচ্ছে হচ্ছে, ইচ্ছে হচ্ছে ঘুমের বড়ি খেয়ে মরে থাকি ঘরের মধ্যে। ভীষণ ভীষণ ইচ্ছে করছে মরতে। আঁখি, তোমায় ফেলে আমি শিলচরে চলে যাবো? হ্যাঁ, স্বনির্ভর হবো না, গবেষণা শেষ করবো। কেন 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 এমন সাংঘাতিক ইচ্ছেটা হলো? কি এক পথে নিয়ে গেলেন মাস্টারমশাই। আমি আমি তোমাকে ছাড়ার কথা ভাবছি। কাল কাল আমি তোমার কাছ থেকে কি বলে বিদায় নেব? হ্যাঁ, তুমি তুমি আমায় আমায় ঘৃণা করবে? তার চেয়ে মরে যাই। তো আমাকে ছেড়ে যাওয়ার আগে আমি মরবো আঁখি। হ্যাঁ হ্যাঁ, কাঁদছে মুর্শিদের বোনেরা। ও কালা সাহেব কি মরে গেল? ওই দেখো, আর একটা প্রাণী মারলাম আমি। হ্যাঁ, আমার অসুবিধা হবে বলে খুশি তোকে ঘরে নিয়ে রাখো, হয়তো বারান্দার হাওয়ায় আর কটা দিন বাঁচত। আমার ধারে কাছে যে আসছে সেই মরছে। না না না, আমি মরবো। হ্যাঁ, একবার আমি এই বই খেয়েছিলাম, দাদার আমার পড়া বন্ধ করে দিয়েছিল। আজও সেই ঘুমের বই, সেই স্বাদ আমার জীবে জড়িয়ে আছে। সে কি ঝিনঝিনানি আমার মাথার মধ্যে আটকে রয়েছে। হ্যাঁ, ঠিক এই টিনের চালে বৃষ্টি পড়ার মতো ঝিনঝিন। আমি মরবো আঁখি, আমি মরবো। জানো, শেষ পর্যন্ত আঁখি আমার কাছে ছিল, সে আমাকে ছাড়েনি, আমি তাকে ছাড়তে পারিনি। আঁখি, মা, শকুন্তলা দি, এত ঘুরে এসো এসো। কাল সারা রাত ছটফট করেছি, তোদের কি হলো ভাবতে ভাবতে রাত করে একটা খেলা খেলে গেছি। হ্যাঁ রে, ধরতে পারলি তো আমার খেলাটা? এতদিন তোমার সাথে এই রহস্য কাহিনী লিখে চলেছি, নিজেও মাঝে মধ্যে রহস্যের জাল বুনেছি। ধরা কি অতই সোজা? বাড়াবাড়ি করিস তো আবার। বলেছিলাম না দিদি, কাঁদিয়ে ছাড়বো। জানো দিদি, কাল সারা রাত ও কেঁদেছে, আর একটাই কথা, মরে যাব সেও ভালো, তবু আঁখিকে ছেড়ে শিলচর যাব না। কি দেখলি?
গবেষণা বড় না তুই বড় ওর কাছে? আমি গো আমি দিদি, মেয়ে আমার ভয়ে বলে। ওই পুঁথি যদি 500 বছরেরও আগের গঙ্গার সেই পুঁথি হয়, ওর আমাকে তোয়াক্কাই করবে না। জানিস, দুভাবে টেস্ট করে দেখেছি। একবার তোকে চাকরি দিয়ে শিলচরে নিয়ে যেতে, একবার ওকে চাকরি। দেখলাম কোনো বাড়ি ও তোকে ছাড়লো না। আসলে কি বলতো, পারলো না ছাড়তে। রে, এবার মন দিয়ে লেখা লিখবি তো? চল এবার পরকে ডাক। সে তো কাল রাতে সুইসাইড করেছে। সে কি রে? এখনো বসে ওই রান্নাঘরের সামনে শুয়ে এমন নাক ডাকাচ্ছে, আর ভাবখানা এমন যেন সত্যি সত্যি ঘুমের বড়ি খেয়েছে। এই যে তোমার যে একটু বাতিক আছে সেটা জেনে এই দিদির কথা মতো আমি যে ঘুমের বড়ি সরিয়ে চিনির দলা পুড়ে রাখি, তা কি জানো স্যার? আরে ওঠো ওঠো, গবেষকরা এত বেলা অবধি ঘুমোয় কি করে বাবা? আরে কি হলো, এসো না। শকুন্তলা দি আজকে একটা নতুন উপন্যাস ধরবে, এসো। কোথায় গেলে? আরে বাবা এসো। তুমি কি গো, হ্যাঁ? তোমার একবারও মনে হলো না যে ওটা একটা সাজানো না, ওই লেখক লেখিকাদের যেরকম হয়? আরে এই হলো আমার শকুন্তলা দি। এই ছেলেটা ফেলেটা শিলচরেতে যাবে, এখন টাকা পয়সা দিব, খাই কিনে খাবি। কেউ কোথাও যাবে না। যেমন দুজনে পাখির নিড় বেঁধে রয়েছ, তেমনি থাকবে। হ্যাঁ রে আখি, কাল যে তোকে কেক আর পিৎজা দিয়েছিলাম, দিয়েছিলিস তো ওকে? না, সব ওই তুলে রেখেছে। সে কি রে, সারা রাত না খাইয়ে রাখি ছেলেটাকে? থাকুক না, কেন আমায় ছেড়ে নিজে একাই শিলচরে যেতে চাইলো? না না, দেখ মুখটা শুকিয়ে আছে, আর ভোগাস না ওকে। তুমি কেমন ছেলে? আজ আমাকে বসতেও কেউ বলছে না। আরে আপনি তো আমাদের ঘরে বসেই একটা মিস্ট্রি থ্রিলার লিখে ফেললেন। তোমার ওই পুঁথিখানা মোর মিস্টিরিয়াস। আমরা সবাই বসে আছি শেষ পর্যন্ত ঐতিহাসিকের সিদ্ধান্ত শোনার জন্য। আপনি বসুন প্লিজ। আরে নো থ্যাঙ্কস, আমার একটা নতুন উপন্যাস শুরু করব, হাতে একদম সময় নেই। আর হ্যাঁ, ওই যে সম্পাদক মশাই সাত সকালেই হাজির। আসলে মহালয়ায় পুজো সংখ্যা বের করে বেচারি চোখে ঘুম নেই। পুজোর সংখ্যার আগে সম্পাদকদের লেখকদের পারফরমেন্স খাটতেই হয় ভালো লেখা পাওয়ার জন্য। কাল রাতে আমাকেও খাটতে হয়েছে। তবে মনে রাখবেন, যা করেছি এই লেখিকার আদেশে আর ওই অন্য লেখিকার মুখে। এবার আশা করছি একটা ভালো লেখা পাবো শকুন্তলার কাছ থেকে। আরে পাচ্ছ, পাবে। আর পুজোর আগে পাবো তো? নিশ্চয়ই নিশ্চয়ই। ও আখি, চল আজ গাড়ি এনেছি, আর দেরি করিস না। হ্যাঁ হ্যাঁ, তুমি এগো, আমি একটু আসছি। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। চল আচ্ছা। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার।
তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। অভিমান পিছু না, তাকে পিছু ফেরা, তার কানে না যায় পিছুটা আমার। মুখ বুঝে তাকে ডাকছে আবার। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছে আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে